দিল্লির পুলিশ প্রশাসনের বক্তব্য এবং রেল কর্তৃপক্ষের রেল আধিকারিকদের বক্তব্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমি যখন জানি আমার রাজ্যে এরকম একটি অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে এত মানুষের সমাবেশ হবে, আমি তাহলে প্রিকশনস নিলাম না কেন, সেফটি মেজার্স নিলাম না কেন? বিজেপি জন্মলগ্ন থেকে এবং বর্তমান পরিস্থিতিতে যেভাবে সনাতনী দেবদেবীদের নিয়ে রাজনীতির ব্যবসা করছে, তার ফলাফল শুধুমাত্র বিজেপি নয়, আজ ভারতবর্ষের প্রতিটা মানুষকে ভুগতে হচ্ছে। আমাদের তৃণমূল কংগ্রেসের আইটি সেল, তথ্য প্রযুক্তি শাখা, মানুষের সামনে বিভ্রান্ত মিথ্যা বিকৃত খবরের সম্প্রচার করে না। আমরা বিজেপির মিথ্যাচারের কাউন্টারে আমরা মিথ্যাচার করি না, আমরা ফেক নিউজ বানাই না। গণতন্ত্র রয়েছে বাংলার বুকে, তাই জন্যই বাংলার মুখ্যমন্ত্রীকে রাজ্যের বিরোধী দলনেতা জঙ্গি যোগে কটাক্ষ করতে পারেন। বাংলার বুকে গণতন্ত্র রয়েছে বলেই বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে বিরোধী দলনেতা কটূক্তি করতে পারেন। এবং তারই মাঝে গতকাল মুখ্যমন্ত্রী একটি বক্তব্যের মাঝে তিনি বলেছেন যে মহাকুম্ভ এখন মৃত্যু কুম্ভে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে বিরোধীরা যেমন সরব হয়েছে, তার পাশাপাশি সাধু সন্তদের একটা বলতে পারেন যে অধ্যায়, তারাও কিন্তু এই বিষয়ের প্রতিবাদ করেছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ভালো চোখে নেননি, কি বলবেন এটা নিয়ে? মুখ্যমন্ত্রী তো সঠিক কথাই বলেছেন, মহাকুম্ভ মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে। তিনি যে পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন তার কারণ মৌনী অমাবস্যার দিন যে পদপৃষ্ঠের ঘটনা, তারপরে মহাকুম্ভে আমরা তো শুধু পদপৃষ্ঠের ঘটনাগুলোকে গুরুত্ব দিচ্ছি, এর সাথে মনে রাখা দরকার যে মহাকুম্ভে কিন্তু একাধিকবার আগুন লেগে গেছে। এবং তার সাথে সম্প্রতি দুদিন আগে যেটা নিউ দিল্লি স্টেশনে যে মর্মান্তিক ঘটনা ঘটলো, এগুলো হৃদয় বিদারক। এবং মহাকুম্ভকে মৃত্যুকুম্ভে যদি পরিণত হয়ে থাকে, তার দায় নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ, আর তার সাথে রেলমন্ত্রী, তাদের সকলকে, অশ্বিনী বৈষ্ণব, এদের সকলকে যৌথভাবে নিতে হবে। কারণ এনারা কাকে দোষ দেবেন? আমি আগেও আপনাদের চ্যানেলেই বলেছিলাম যে উত্তরপ্রদেশে এবং কেন্দ্রে দুটো ক্ষেত্রেই ডবল ইঞ্জিনের সরকার, ফলে যোগী আদিত্যনাথের অন্য কাউকে দোষ দেবার নেই, একই সাথে নরেন্দ্র মোদী, অমিত শাহেরও রাজ্য প্রশাসনকে দোষ দেবার নেই। এবং তার সাথে যে নতুন দিল্লি স্টেশনে যে ঘটনা ঘটলো, সেখানেও দিল্লির প্রশাসন, দিল্লিতে যে দলই ক্ষমতায় থাকুক না কেন, দিল্লির পুলিশ প্রশাসনটা কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, অর্থাৎ অমিত শাহের অধীনস্থ, কারণ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী দেশের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিল্লির পুলিশ প্রশাসনের বক্তব্য এবং রেল কর্তৃপক্ষের রেল আধিকারিকদের বক্তব্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কারণ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে 14 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটির আসার কথা, সেই ট্রেনটি প্ল্যাটফর্ম শেষ মুহূর্তে বদল করে 16 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে, যার ফলে এই স্ট্যাম্পেডের ঘটনা। কিন্তু অন্যদিকে আমরা দেখলাম যে রেলওয়েজের আধিকারিক তারা বললেন যে এই ধরনের কোনো ঘটনা, অর্থাৎ ট্রেনের প্ল্যাটফর্ম বদল জাতীয় কোনো ঘটনা ঘটেনি। এক্ষেত্রেও তারা কাকে দোষারোপ করবেন? অর্থাৎ মহাকুম্ভে যখন আমি লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে মানুষকে ডাকছি, বিজ্ঞাপন দিচ্ছি, সারা দেশ ভরিয়ে দিচ্ছি, সংবাদ মাধ্যম জুড়ে মহাকুম্ভের বিজ্ঞাপন, ভালো কথা। 144 বছর আমরা যারা সনাতনী ধর্মে বিশ্বাসী, আমাদের কাছে মহাকুম্ভ অত্যন্ত পুণ্যার্জনের জায়গা। যেমন ইসলাম ধর্মের জন্য হজ যাত্রা, ব্যাপারটা অনেকটা সেই রকমই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের তৃণমূল কংগ্রেসেরও বহু নেতা কর্মী, দলের পদাধিকারী, দায়িত্বপ্রাপ্ত, তারা নিজে, তাদের পরিবারের সদস্যরা, তারা অনেকে গেছেন। অনেক মানুষের মহাকুম্ভে, ওনারা উত্তরপ্রদেশ সরকার যে হিসাব দিচ্ছে সেখানে তো বলা হচ্ছে প্রতিদিন নাকি 1 কোটি করে বা তার বেশি কিছু মানুষের সমাগম হচ্ছে মহাকুম্ভে। তাহলে আমি যখন জানি আমার রাজ্যে এরকম একটি অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে এত মানুষের সমাবেশ হবে, আমি তাহলে প্রিকশনস নিলাম না কেন, সেফটি মেজার্স নিলাম না কেন? এবং মৌনী অমাবস্যায় যখন এত বড় একটা হৃদয় বিদারক ঘটনা ঘটলো, তারপর কেন সংশ্লিষ্ট যতগুলো কর্তৃপক্ষ, পরিবহন কর্তৃপক্ষ, যার মধ্যে রেল আছে, যার মধ্যে বিমান আছে, যার মধ্যে সড়ক পরিবহন আছে, এরা কি কি সেফটি মেজার্স নিয়েছে, এরা কি কি প্রিকশনস নিয়েছে? আমি আপনাকে বলছি, মহাকুম্ভে 1 দিনের নয় 1 ঘন্টার হোটেল ভাড়া এই মুহূর্তে 5,000 টাকা বা তার বেশি, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। এবং আপনি যদি মহাকুম্ভে যান, দেখবেন 3 থেকে 5 কিলোমিটার যাবে আপনাকে রিক্সা, সেই রিক্সা আপনার থেকে ন্যূনতম 1,000-2,000 টাকা বা তার আরও বেশি ভাড়া নেবে। এই ঘটনা ঘটেছে। আমি গতকাল আমাদের হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক গোবিন্দ সাহাকে দেখতে গিয়েছিলাম।
এবং তিনি মৌনী অমাবস্যার দিন এক চুলের জন্য পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছেন। তার বাঁ পা এবং ডান পা সাথে তার কোমর এগুলো ভেঙে গিয়েছে, তিনি বেডরিডেন। আমার এক বন্ধু তার পরিবারকে নিয়ে গেছে আইনজীবী আদিত্য সিংহ। আমি প্রতিদিন তাকে ফোন করছি, যখনই সে ফোন ধরছে না চিন্তা হচ্ছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এরা সুস্থভাবে ফিরে আসুক বাংলার বুকে। এবং আমি আগেও আপনাদের যেমনটা বলেছিলাম, আমি আজকেও তাই বলবো, বিজেপি জন্মলগ্ন থেকে এবং বর্তমান পরিস্থিতিতে যেভাবে সনাতনী দেবদেবীদের নিয়ে রাজনীতির ব্যবসা করছে, তার ফলাফল শুধুমাত্র বিজেপি নয়, আজ ভারতবর্ষের প্রতিটা মানুষকে ভুগতে হচ্ছে, বিশেষত সনাতনীদের ভুগতে হচ্ছে। মৌনী অমাবস্যায় তো হিন্দুরা গেছেন, তাহলে যারা হিন্দু হৃদয় সম্রাট তারা কেন সনাতনী হিন্দুদের নিরাপত্তা দিতে পারছেন না? এটাকে দেখতে হবে, তদন্ত সাপেক্ষ। এবং আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে, যেখানে আমি বললাম যে বিরোধীরা সরব হয়েছে, পরপরই দেখা যায় সুকান্ত মজুমদার তিনি একটি পোস্ট করেছেন, সেখানে তিনি লিখছেন যে শুধু নিজেদের ভোট ব্যাংকে তোষণ করবেন বলে তিনি মহাকুম্ভ সম্পর্কে মন্তব্য করেছেন। মানে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই বক্তব্য তিনি না, দেখুন, সুকান্ত মজুমদার বিজেপির ট্রেনি পার্ট টাইম রাজ্য সভাপতি, এটা আমাদের কথা নয়, তথাগত রায়ের কথা, ওনার পূর্বসূরি। এবার সুকান্তবাবু এটা তো অস্বীকার করার জায়গা নেই যে সুকান্ত মজুমদার উচ্চশিক্ষিত অধ্যাপক মানুষ, কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে গত পরশু বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে বাংলার সংখ্যালঘুদের উদ্দেশ্যে কটূক্তি করলেন, আমরা অভ্যস্ত শুভেন্দু অধিকারীর মুখে এই ধরনের কটূক্তি শুনে। যেভাবে রাজ্য সরকারের উদ্দেশ্যে নর্দমার ভাষায় আক্রমণ শানালেন, সুকান্ত মজুমদারকে বিজেপিতে প্রাসঙ্গিক হতে হবে। উনি রাজ্য সভাপতি থাকবেন না, এটা তো বিজেপির গঠনতন্ত্র, কারণ ওদের তো ওয়ান ম্যান ওয়ান পোস্ট। উনি এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন, উনি রাজ্য সভাপতি থাকবেন না, কিন্তু ওনাকে রাজ্য রাজনীতিতে তো নিজেকে প্রাসঙ্গিক রাখতে হবে। সেই কারণে ওনাকে এই ধরনের আক্রমণগুলো করতে হবে। কিন্তু এটাও নিশ্চিতভাবে বাংলার মানুষ ভুলে যাননি যে এই সুকান্ত মজুমদার বাংলা তথা ভারতবর্ষের সনাতনী ধর্মের সবচেয়ে বড় প্রচারক। চিকাগো ধর্ম মহাসম্মেলনে যিনি সনাতনী ধর্মের প্রচার সভায় সেখানকার মানুষকে মুগ্ধ করে দিয়েছিলেন, মোহিত করে দিয়েছিলেন, বশ করে নিয়েছিলেন কার্যত, স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে বলেছিলেন এই সুকান্ত মজুমদার যে যারা বলে গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা বেশি স্বাস্থ্যকর তারা বামপন্থী। এটা তো সুকান্ত মজুমদারের মুখে আমরা শুনেছি, প্রমাণ আছে, রেকর্ডেড। তো ফলে বাংলার মানুষ এইগুলো ভেবে দেখবেন যে তারা কার কথায় বিশ্বাস করবেন না করবেন। তবে আমাদের বিশ্বাস যে মহাকুম্ভে যে সমস্ত সনাতনী হিন্দু পরিবার, আমি যেমনটা আগেও বললাম, এগুলো তাদেরকে সুরক্ষা দেবার দায়িত্ব ছিল বিজেপির ডবল ইঞ্জিন অর্থাৎ কেন্দ্রীয় এবং উত্তরপ্রদেশ রাজ্য সরকারের। এবং যোগী আদিত্যনাথ তো বর্তমানে নিজেকে নরেন্দ্র মোদী অমিত শাহের থেকে অনেক বড় হিন্দু হৃদয় সম্রাট হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। তার বসন, তার পোশাক আশাক দেখলে যা বোঝা যায়, তার পরিধান পরিচ্ছদ, তো তিনি কেন এটা করতে পারলেন না? আমার বিশ্বাস যে যেভাবে গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মানুষ যোগী আদিত্যনাথের ভণ্ডামির বিরুদ্ধে রায় দিয়েছেন, হিন্দু মুসলমান উত্তরপ্রদেশে যত ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত সম্প্রদায় ভুক্ত মানুষরা থাকেন, সমস্ত কিছু নির্বিশেষে তারা যেভাবে বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তারা একইভাবে বিজেপিকে উত্তরপ্রদেশ থেকে উৎখাত করবেন। দাদা, এই প্রসঙ্গে অমিত মালব্যাও তিনিও পোস্ট করেছিলেন যে মহাকুম্ভকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঘাচিত আক্রমণ হলো 2026 সালে তার আশু পরাজয়ের প্রথম লক্ষণ। তারা হিন্দুকে লক্ষণ করে বা আমি বলছি, আমি অমিত মালব্যর কোনো প্রশ্নের উত্তর দেবার প্রয়োজন আমরা মনে করি না, কারণ অমিত মালব্য বিজেপির আইটি সেলের ইনচার্জ। আমি নিজে তৃণমূল কংগ্রেস আইটি সেলের সংগঠনের একটি দায়িত্বে রয়েছে, আমার রাজ্য সভাপতি, আমাদের দলের আইটি সেলের দায়িত্বে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য। আমি আপনাকে দায়িত্ব সহকারে বলতে পারি, আজকে আমি যেহেতু আইটির দায়িত্বে আছি, আমাকে রাজ্য সভাপতি এবং দল দায়িত্ব দিয়েছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের আইটি সেল তথ্য প্রযুক্তি শাখা মানুষের সামনে বিভ্রান্ত মিথ্যা বিকৃত খবরের সম্প্রচার করে না। আমরা বিজেপির মিথ্যাচারের কাউন্টারে আমরা মিথ্যাচার করি না, আমরা ফেক নিউজ বানাই না। অমিত মালভিয়ার কথা এবং তার নেতৃত্বাধীন বিজেপি আইটি সেলের কথা ভারতবর্ষের সুশিক্ষিত, বর্ধিষ্ণু, শুভবুদ্ধি সম্পন্ন সুধী সজ্জন মণ্ডলীরা বিশ্বাস করেন না। অমিত মালব্যের প্রত্যেকটা টুইট, এই টুইটগুলোর মধ্যে কতটা সারবত্তা আছে আগে ফ্যাক্ট চেক করতে হয়,
তারপর বুঝতে হয়। ফলে এই ধরনের বিকৃত মনোভাবাপন্ন একজন ব্যক্তি, তিনি কি বলছেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন না, উনি তো বাংলার অবজারভার ছিলেন, আমি যদি খুব ভুল না করি, উনি তো পশ্চিমবাংলার অবজারভার ছিলেন, 2021 সালে দায়িত্বে ছিলেন, তো উনি জেতাতে পারলেন না কেন বিজেপিকে? উনি বাংলার দায়িত্বে ছিলেন, 2024 সালেও দায়িত্বে ছিলেন যদি আমি খুব ভুল না করি, উনি কেন জেতাতে পারলেন না? এইসব বহিরাগতদের কথার উত্তর বাংলার মানুষ, বাংলার মামাটি মানুষ, তারা ইভিএম মেশিনের মাধ্যমে 26-এর নির্বাচনে দেবেন। আচ্ছা, আমরা এই মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের প্রেক্ষিতে ইতিমধ্যে আমরা জানি আজকেও বিজেপির তরফ থেকে অধিবেশনে ওয়াকআউট করেছে। তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, তারা একটি মানে কর্মসূচিও তারা ঘোষণা করে দিয়েছেন যে আগামীকাল রাজভবনে যাবেন, রাজ্যপালের কাছে যে নালিশ করবেন যে কি হয়েছে না হয়েছে। না, করতেই পারেন, সম্পূর্ণ অধিকার আছে। বাংলার বুকে যে রকম গণতন্ত্র রয়েছে, বিজেপি শাসিত রাজ্যে তো এত গণতন্ত্র নেই, ফলে বাংলার বুকে তারা রাজ্যপালের কাছে যেতেই পারেন, আন্দোলন করতেই পারেন, সাসপেনশনের প্রতিবাদও করবেন। একদম নিশ্চিতভাবে করতে পারেন। তাদের বিরুদ্ধে তো, শুভেন্দুর বিরুদ্ধে মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়, আমাদের পরিষদীয় মন্ত্রী, তিনি প্রিভিলেজ নোটিশও এনেছেন। যাই হোক, গণতন্ত্র রয়েছে বাংলার বুকে, তাই জন্যেই বাংলার মুখ্যমন্ত্রীকে রাজ্যের বিরোধী দলনেতা জঙ্গি যোগে কটাক্ষ করতে পারেন। বাংলার বুকে গণতন্ত্র রয়েছে বলেই বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে বিরোধী দলনেতা কটূক্তি করতে পারেন, যার দলের সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। যাই হোক, তো তারা কি করবেন সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আমি শুধু এইটুকু বলি যে দেখুন, আমি তো বয়সে অনেক ছোট ওনাদের থেকে, আমি বিধানসভার সদস্য নই, বা সত্যি কথা বলতে আমার সেরকম কোনো চাহিদাও নেই, সেটা অন্য বিষয়। আমার বক্তব্য হচ্ছে, যতদূর রাজনীতির ছাত্র হিসাবে যেটুকু বুঝি, যে বিধানসভাটা বিরোধীদের ক্ষেত্র, এবং বাংলায় গণতন্ত্রের আরেকটি নিদর্শন হচ্ছে একমাত্র পশ্চিমবাংলার বুকেই হয়তো বিধানসভায় বিরোধীদের 50% সময় দেওয়া হয়, বাকি 50% সময় শাসক দলের জন্য বরাদ্দ থাকে, কারণ সেখানে সমানাধিকার ব্যবহার করা হচ্ছে। এক্স্যাক্টলি, আমি সেই কথাটাই বলতে চাইছি যে যদি বিরোধীরা ওয়াকআউট করে এবং শাসক দলকে ফাঁকা মাঠে গোল দেবার জায়গা ছেড়ে দেয়, তারপরে বাইরে বেরিয়ে এসে বলবে বাংলায় গণতন্ত্র নেই, এই বিচারিতা চলতে পারে না। শুভেন্দু অধিকারী কালকে সাংবাদিক সম্মেলনের সময় বলছিলেন, আমি শুনলাম, যে তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করেছে কেন, যাতে তারা তাদের সময় কথা বলতে না পারেন বিধানসভায়। তো আমার বক্তব্য হচ্ছে, বিজেপির এখন তো 66 জন বিধায়ক আছে অফিসিয়ালি, তৃণমূলের সাথে যদি অনেকে যোগাযোগে আছে সেটা অন্য বিষয়। এই 66 জন বিধায়কের মধ্যে কি শুভেন্দু অধিকারী একমাত্র ব্যক্তি যিনি কথা বলতে পারেন? তার মানে কি শুভেন্দু অধিকারী বাকি 65 জন বিধায়ককে গুড ফর নাথিং বলে কটাক্ষ করলেন? কারণ তিনি সহ 4 জন, মোট 4 জন নিলম্বিত, শুভেন্দু অধিকারী, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষ এবং অগ্নিমিত্রা পাল। ওনাদের পরিষদীয় দলনেতা খুব সম্ভবত শঙ্কর ঘোষ, তার নেতৃত্বে তো করতে পারতেন। অশোক লাহিড়ী, এটা তো বাজেট অধিবেশন, অশোক লাহিড়ী তো রিনাউন্ড অর্থনীতিবিদ, তার নেতৃত্বে তো আলোচনা হতে পারত। বাজেট, রাজ্য সরকার যে বাজেট ঘোষণা করেছে, সেই জনদরদি জনমুখী বাজেট শুভেন্দু অধিকারী সহ গোটা ভারতীয় জনতা পার্টির যে পরিষদীয় দল, বিধায়ক, তাদের মোটিভ ঘুরিয়ে দিতে বাধ্য করেছে। তারা বুঝতে পেরেছে যে এই বাজেটের নিরিখে আলোচনা আমরা করতে পারবো না, কেন্দ্রের জনবিরোধী বাজেট বনাম রাজ্যের জনদরদি বাজেট, তারা আলোচনা করতে পারবেন না। সেই কারণে তারা বাধ্য হয়েছেন এই সরস্বতী পূজা জাতীয় কিছু ইস্যু, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টানের বিভাজনবাদী কিছু ইস্যুকে সামনে রেখে বিধানসভা উত্তাল করতে। এবং যখন 4 জন বিরোধী দলনেতা সহ 4 জনকে নিলম্বিত করা হচ্ছে, বিরোধী দলনেতা দ্ব্যর্থহীন ভাষায় বলছেন, আমাকে নিলম্বিত করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে, কারণ তৃণমূল আমাকে ফেস করতে পারে না। তাহলে বাকি 65 জনকে, বাকি 62 জন, 4 জন বাদ দিলে 62 জন 66 থেকে, তাহলে বাকি 62 জন কেন বিধানসভায় নেই? তারা কেন কথা বলছেন না? তারা কেন রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলছেন না? কারণ এদের বলার নেই, এদের বলার নেই। আর শুভেন্দু অধিকারী খুব ভালোভাবে জানেন যে এই বিজেপি এমএলএগুলো গুড ফর নাথিং। মানুষ 2019 সালের পরে একটা হাওয়ার চোটে ভোট দিয়েছিল, তাই 77টা আসন পেয়েছিল, তারপরে আস্তে আস্তে কমতে শুরু করেছে। 2026 সালের নির্বাচনের ফলাফল বেরোবে, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, বিজেপি বাংলার বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পাবে না। তৃণমূল কংগ্রেস 2006 সালের সর্বকালীন সর্বোচ্চ আসনের ব্যবধান, সেই ব্যবধান ছাপিয়ে নতুন দৃষ্টান্ত তৈরি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, 4র্থবার ক্ষমতায় আসবে। এবার তারা রাজভবনে যাবেন, যেতেই পারেন, তাদের
তাদের নেতা, তাদের বর্ধিত নেতা রাজভবনে আছেন, তারা গিয়ে দেখা করবেন, কথা বলবেন, করতেই পারেন, আন্দোলন সংগঠিত করতেই পারেন। নির্বাচনের সময় মানুষ এবং মানুষই শেষ কথা বলবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।